গুড মর্নিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে যে পুলিশের এক্সাম আসতে চলেছে তার জন্য আজ 7 নম্বর ক্লাস প্রোভাইড করা হচ্ছে জিকেজিএস এর ওপর থেকে। তো এর আগে অলরেডি আমরা জিকেজিএস এর ওপর থেকে 6টা ক্লাস কভার করে নিয়েছি এবং তার পাশাপাশি প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো তোমাদের পুলিশের এক্সাম এসেছিল সেগুলো কিন্তু তোমাদের ক্লাস করানো হয়ে গেছে। যদি সেই ক্লাসগুলো না দেখে থাকো, ওপরে আই বাটনে দেখবে লিঙ্ক শো হচ্ছে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে লিঙ্ক প্রোভাইড করা আছে। সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেই ক্লাসগুলো পরপর দেখে নিতে পারবে। তো শুরু করছি আজকে তোমাদের 7 নম্বর ক্লাস। আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো, হেনলে পাসপোর্ট ইন্ডেক্স 2024 এ ভারতের র্যাঙ্ক কত, ভারতের স্থান কত? তো হেনলে পাসপোর্ট ইন্ডেক্স 2024 এ ভারতের র্যাঙ্ক হলো 82তম, অপশন সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। আর ফার্স্ট পজিশনে কে আছে? তো ফার্স্ট র্যাঙ্কে কিন্তু 3 থেকে 4টে কান্ট্রি আছে। একটা হলো জাপান, ফ্রান্স, জার্মানি, ইটালি, সিঙ্গাপুর অ্যান্ড হলো স্পেন। এই 6টা কান্ট্রি আছে ফার্স্ট র্যাঙ্কে। আর ভারতের র্যাঙ্ক কত? ভারতের র্যাঙ্ক হলো 82তম। তো এর অর্থ কি? 82তম র্যাঙ্কে থাকার জন্য ভারত 62টা দেশে বিনা ভিসাতে কিন্তু ভ্রমণ করতে পারবে একজন ভারতীয়, অর্থাৎ ভারতীয় পাসপোর্টধারীরা উইদাউট ভিসাতে 62টা দেশে তারা ভ্রমণ করতে পারবে। চলে আসে পরের কোশ্চেন, জলের তরঙ্গ জলের তরল অবস্থা থেকে বাষ্পে অবস্থান্তরের লিন তাপের মান কত? তো জল তরল অবস্থা থেকে বাষ্পে রূপান্তরিত হওয়ার জন্য লিন তাপ কত লাগে? লাগে 537 ক্যালোরি। অপশন বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো বাষ্পীভবনের লিন তাপ কাকে বলা হয়? যে তাপ প্রয়োগে তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হয় কিন্তু উষ্ণতার কোনো পরিবর্তন হয় না, তাকে বাষ্পীভবনের লিন তাপ বলা হয়। তো বাষ্পীভবনের লিন তাপে কি হয়? লিন তাপে হয় এক এক গ্রাম জল 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম বাষ্প, এটাও কিন্তু 100 ডিগ্রি সেন্টিগ্রেড। 1 গ্রাম বাষ্প 1 গ্রাম বাষ্প মানে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম জল থেকে 1 গ্রাম 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম বাষ্প তৈরি হতে লিন তাপ কত প্রয়োজন? লিন তাপ প্রয়োজন 537 ক্যালোরি লিন তাপ প্রয়োজন। বহুবার এক্সামে দিয়েছে, কোশ্চেনটা মাথায় রাখবে। পরের কোশ্চেনে চলে আসো, এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সমান কত? তো এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটের ভ্যালু হলো 1.496 ইন্টু 10⁸ কিলোমিটার। অপশন ডি এর সঠিক অ্যান্সার হবে। এই অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটের দ্বারা কি মেজারমেন্ট করা হয়, কি মাপা হয়? তো এর দ্বারা মাপা হয় আর্থ অ্যান্ড সান, আর্থ অ্যান্ড সানের মধ্যে ডিস্টেন্স, অর্থাৎ পৃথিবী এবং সূর্যের মধ্যে গড় দূরত্বকে নির্দেশ করে এই অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। আচ্ছা, দৈর্ঘ্যের প্রসঙ্গ যেহেতু আসলো, তো এখান থেকে তোমাদের কোশ্চেন দিতে পারে যে দৈর্ঘ্যের সব থেকে বড় একক কোনটা? তো দৈর্ঘ্যের সব থেকে বড় একক হলো পারসেক। আর যদি বলা হয় 1 পারসেক সমান কত আলোকবর্ষ, এই কোশ্চেনটা কিন্তু বহুবার এক্সামে দিয়েছে। তো 1 পারসেক সমান 3.26 লাইট ইয়ার, অর্থাৎ 3.26 আলোকবর্ষ হলো 1 পারসেকের সমান। আর কোশ্চেন এখান থেকে দেবে দৈর্ঘ্যের বড় একক, তো কোশ্চেন এখান থেকে দেবে যে দৈর্ঘ্যের ছোট একক কি? দৈর্ঘ্যের সব থেকে ছোট একক, দৈর্ঘ্যের সব থেকে ছোট একক হলো ফার্মি। 1 ফার্মির ভ্যালু কত? 1 ফার্মির ভ্যালু হলো 10⁻⁻15 মিটার। 10⁻⁻15 মিটার হলো 1 ফার্মির ভ্যালু। চলে আসো পরের কোশ্চেন, একটি হালকা একটি ভারী বস্তুর উভয়ের গতি একই। আচ্ছা, এখানে একটুখানি টাইপিং মিস্টেক আছে। উভয়ের গতি কি? একটা হালকা বস্তু একটা ভারী বস্তু উভয় কিন্তু সেম স্পিডে আছে, তো কোনটার ভরবেগ বেশি হবে? তো ইজি কোশ্চেন, ভারী বস্তুর ভরবেগ বেশি হবে, কারণ তার ভর বেশি। ভারী বস্তুর কি? ভর। ভারী বস্তুর ভর বেশি এবং বেগ কি বলে দিয়েছে? বেগ উভয়ের সমান।
তো ভর ইনটু বেগ, তো গুণ করলে যেটা ভ্যালু বেশি সেটা বেশি হবে, অর্থাৎ ভারী বস্তুর ভরবেগ বেশি হবে। অপশন বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন, সিসমোগ্রাফের ব্যবহার কি? সিসমোগ্রাফ কি কাজে ব্যবহার করা হয়? ব্যবহার করা হয় ভূমিকম্পের তীব্রতা মাপক যন্ত্র হলো সিসমোগ্রাফ। ভূমিকম্পের তীব্রতা মাপা হয়, অপশন ডি এর সঠিক অ্যান্সার। এখান থেকে কিছু মিটার রিলেট করাবো যেগুলো বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে, যেমন হলো ব্যারোমিটার। ব্যারোমিটার ব্যারোমিটারের সাহায্যে কি মাপা হয়? ব্যারোমিটার বায়ুর চাপ মাপতে ব্যবহার করা হয়। বায়ুর চাপ মাপা হয়, বায়ুর চাপ মাপতে ব্যবহৃত হয় কি? ব্যারোমিটার ব্যবহার হয়। ক্রোনোমিটার, ক্রোনো ক্রোনোমিটার ক্রোনোমিটারে কি মাপা হয়? ক্রোনোমিটারে মাপা হয় অ্যাকুরেট টাইম, অর্থাৎ সঠিক সময় মাপা হয় কিসের দ্বারা? ক্রোনোমিটারের দ্বারা সঠিক সময় অর্থাৎ অ্যাকুরেট টাইম মেজার করা হয়। বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে, কোশ্চেনটা মাথায় রাখবে, বিশেষ করে এসএসসির এক্সামে কিন্তু কোশ্চেনটা দিয়েছিল। অ্যানিমোমিটার, অ্যানিমো অ্যানিমোমিটার অ্যানিমোমিটারের সাহায্যে কি মাপা হয়? মাপা হয় বায়ুর গতিবেগ, বায়ুর স্পিড, বায়ুর গতিবেগ মাপা হয় অ্যানিমোমিটারের দ্বারা। এরপর দুটো একসাথে রিলেট করো, একটা হলো ওডোমিটার। এরা এই মিটার দুটো তোমরা প্রত্যেকেই দেখেছো, একটা হলো ওডোমিটার আর একটা হলো স্পিডোমিটার। ওডোমিটার স্পিডোমিটার গাড়িতে একসাথেই থাকে। তো স্পিডোমিটার কোনটা? যেটা স্পিডকে ডিনোট করে, অর্থাৎ কত স্পিডে তোমরা যাচ্ছ। তো স্পিডোমিটারের সাহায্যে কি ডিনোট করা হয়? স্পিড পরিমাপ করা হয়, যে 40 কিলোমিটার/ঘন্টা বেগে যাচ্ছে বা 30 কিলোমিটার/ঘন্টা বেগে যাচ্ছে, 100 কিলোমিটার/ঘন্টা বেগে যাচ্ছে। তো এটা মাপা হয় স্পিডোমিটারের দ্বারা। এবং এই স্পিডে যেতে যেতে মনে করো এ পজিশন থেকে বি পজিশনে গেলে তার ডিস্টেন্স মনে করো 100 কিলোমিটার। তো 100 কিলোমিটার দূরে তোমরা চলে গেলে তো কত কিলোমিটার ডিস্টেন্স তোমরা অতিক্রম করলে সেটা মাপা হয় কিসের দ্বারা? মাপা হয় ওডোমিটারের দ্বারা। অর্থাৎ ওডোমিটারের দ্বারা মাপা হয় কি? অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব মাপা হয় ওডোমিটারের দ্বারা। এরপর চলে আসো অ্যামমিটার। অ্যামমিটার অ্যামমিটারের দ্বারা কি মাপা হয়? অ্যামমিটারের দ্বারা মাপা হয় ইলেকট্রিক কারেন্ট। ইলেকট্রিক কারেন্ট মাপা হয় অ্যামমিটারের দ্বারা। ফ্যাদোমিটার ফ্যাদোমিটারের দ্বারা কি মাপা হয়? ফ্যাদোমিটারের দ্বারা মাপা হয় সমুদ্রের গভীরতা। সমুদ্রের গভীরতা মাপা হয় ফ্যাদোমিটারের দ্বারা। নটিক্যাল মাইল নটিক্যাল মাইল নটিক্যাল মাইল মাপা নটিক্যাল মাইলের দ্বারা কি মাপা হয়? নটিক্যাল মাইলের দ্বারা মাপা হয় জলের কোনো ডিস্টেন্স, জলের দূরত্ব মাপা হয়, জলের দূরত্ব মাপা হয় নটিক্যাল মাইলের দ্বারা। চলে আসো হাইগ্রোমিটার। হাইগ্রোমিটার হাইগ্রোমিটারের দ্বারা কি মাপা হয়? হাইগ্রোমিটারের দ্বারা মাপা হয় বায়ুর আর্দ্রতা কতটা আছে, আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটারের দ্বারা। আর রিক্টার স্কেলের কাজ কি? রিক্টার স্কেল এই এখানে এক্ষুনি পড়ালাম সিসমোগ্রাফ। এই সিসমোগ্রাফের মধ্যে রিক্টার স্কেল থাকে, ভূমিকম্পের যে গ্রাফ সেই গ্রাফ আঁকতে ব্যবহৃত হয় কি? রিক্টার স্কেল। চলে আসো পরের কোশ্চেন। আচ্ছা, এখানে তোমাদের একটা ছোট ইনফরমেশন প্রোভাইড করা আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা পুলিশ স্পেশাল, অর্থাৎ জেল পুলিশ, কেপি কনস্টেবল, ডাব্লিউপি কনস্টেবল, এসআই স্পেশাল, জিকে জিএস এর ক্লাস। এছাড়া আদার্স যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটা এক্সামের জন্য এই চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে লাইভ ক্লাস প্রোভাইড করা হয়। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে ক্লাসটা থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং পরবর্তীতে তোমরা রেকর্ডেড হিসেবে ক্লাসগুলো দেখে নিতে পারবে। আর এই প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে। হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হওয়ার একটাই বেনিফিট, কখন কোন ক্লাস হবে, কোন দিন কোন ক্লাস থাকছে, ক্লাসের লিঙ্কগুলো প্রোভাইড করা, এক্সাম ওরিয়েন্টেড কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকলে সবার আগে প্রোভাইড করা হয় তোমাদের এই হোয়াটসঅ্যাপ ব্যাচে। তো হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হওয়ার জন্য নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ 9933434203, এই নাম্বারে আমাদেরকে ইনফর্ম করো,
তাহলে তোমাদেরকে নির্দিষ্ট ব্যাচে, তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী নির্দিষ্ট ব্যাচে কিন্তু অ্যাড করে নেওয়া হবে এবং সেখান থেকে তোমাদেরকে গাইড করা হবে। এছাড়া এখানে আরো একটা ইনফরমেশন দেওয়া আছে, তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো তার নাম দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই প্রত্যেকটা এক্সামের জন্য জিকে জিএস এর ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস, রিজনিং এর ক্লাস অ্যান্ড ইংলিশের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এই চ্যানেল থেকে। এছাড়া ম্যাথের ক্লাসের জন্য আমাদের আরো একটা নতুন চ্যানেল ওপেন করা হয়েছে, চ্যানেলের নাম হলো ম্যাথস বাই সন্তু স্যার। এর লিঙ্ক তোমাদের এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে, সেটার উপর ক্লিক করলে তোমরা এই ম্যাথের চ্যানেলে চলে যেতে পারবে এবং সেখান থেকে প্রত্যেককে বলছি চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করে রাখবে এবং রেগুলার বেসিসে যে ক্লাসগুলো প্রোভাইড করা হচ্ছে ক্লাসগুলো এই চ্যানেল দুটো থেকে করতে থাকবে। চলে আসো পরের কোশ্চেন, অ্যাথলিট ফুট রোগ কিসের কারণে হয়? ছত্রাক ছত্রাক, ভাইরাস, ব্যাকটেরিয়া না ছত্রাক ভাইরাস উভয়ের ক্ষেত্রে। তো অ্যাথলিট ফুট রোগটা হয় মূলত ছত্রাকের জন্য। অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। অ্যাথলিট ফুট একই ধরনের ছত্রাক দ্বারা সৃষ্টি হয়, যা দাঁত বা ত্বক চুলকানি হওয়ার কিন্তু কারণ। এটা ভেজা মোজা বা জুতো বা উষ্ণ আর্দ্র পরিবেশে এই ধরনের জীবের অনুকূল বৃদ্ধি হয়। মানে এই সমস্ত যে ছত্রাক, এই সমস্ত যে চুলকানি, যে দাঁত ফাত হয়, এগুলো কিন্তু ভেজা মোজা বা যেখানে একটু আর্দ্রতা বেশি, উষ্ণ বেশি, সেখানে কিন্তু দেখা যেতে পারে। আর এই অ্যাথলিট ফুডের জন্য দায়ী যে ছত্রাক, তার নামটা একটু মাথায় রাখবে, কোশ্চেন দিয়েছিল। তার নামটা হলো টিনিয়া টিনিয়া রুব্রাম। তার নাম কি? তার নাম হলো টিনিয়া রুব্রাম। চলে আসো পরের কোশ্চেন, টার্নার সিনড্রোমের জন্য দায়ী ড্যাশ সংখ্যক ক্রোমোজোম। তো টার্নার সিনড্রোমের জন্য কত সংখ্যক ক্রোমোজোম দায়ী? 45টা ক্রোমোজোম। টার্নার সিনড্রোমে কত ক্রোমোজোম থাকে? 45। ন্যাচারালি মানুষের ক্রোমোজোমের সংখ্যা কটা? 46টা অথবা 23rd পেয়ার, 23টা পেয়ার, 23 জোড়া কিন্তু ন্যাচারালি মানুষের ক্রোমোজোম হয়। সেখান থেকে একটা ক্রোমোজোম কম হলে, অর্থাৎ 45টা ক্রোমোজোম যদি হয়, তাহলে সেটা টার্নার সিনড্রোমের জন্য দায়ী। টার্নার সিনড্রোম মূলত কিন্তু মহিলাদের দেহে দেখা যায়। মহিলাদের এই টার্নার সিনড্রোম থাকলে বাচপান রোগ হয়। বাচপান বলতে দেখবে কিছু ছোট হাইটের মহিলা আছে, ছোট হাইট বলতে মানে একদম ছোট হাইট, বাচ্চাদের মতো। তো সেই বাচপান রোগ হতে পারে। এছাড়া সব থেকে মেনলি যেটা হয়, স্ত্রীরা কিন্তু বন্ধ্যাত্ব হতে পারে, অর্থাৎ সন্তান প্রসব করতে পারে না এই টার্নার সিনড্রোমের জন্য। এছাড়া এখানে আরো 3টে সিনড্রোম আছে, সেগুলো এখান থেকে রিলেট করিয়ে দিই। এখান থেকে কোশ্চেন দেয় যে ক্লিনিফেল্টার সিনড্রোম, ক্লিনিফেল্টার সিনড্রোম, একটা আছে ডাউন সিনড্রোম, আর একটা আছে পটাও সিনড্রোম। তো ক্লিনিফেল্টার সিনড্রোমে ক্রোমোজোম সংখ্যা 47, ডাউন সিনড্রোমেও 47, পটাও সিনড্রোমে 47। একমাত্র টার্নার সিনড্রোমে ক্রোমোজোমের সংখ্যা কটা? টার্নার সিনড্রোমের ক্রোমোজোমের সংখ্যা হলো 45টা। তো যেমন টার্নার সিনড্রোম মহিলাদের দেহে দেখতে পাওয়া যায়, ক্লিনিফেল্টার সিনড্রোম এটা দেখতে পাওয়া যায় পুরুষ বডিতে, অর্থাৎ মেল বডিতে দেখতে পাওয়া যায় এবং এর ফলে কি হয়? এর ফলে নাপুংসতা হয়। এর ফলে নাপুংসতা হয়। ডাউন সিনড্রোম এটা মেল অ্যান্ড ফিমেল উভয়ের দেহেই দেখতে পাওয়া যায়। এর ফলে কি হয়? এর ফলে আমাদের যে ঠোঁট আছে, সেই ঠোঁটটা পুরু বা মোটা হয়। তো ঠোঁট কি হয়? ঠোঁট পুরু হয়ে যায়, অর্থাৎ মোটা হয়ে যায়। আর পটাও সিনড্রোম এটাও কিন্তু মেল বডি ফিমেল বডিতে দেখতে পাওয়া যায় এবং এর ফলে দেখবে যে কিছু কিছু মানুষের, খুব রেয়ার দেখবে যে ওপরের ঠোঁট কাটা হয়, ওপরের ঠোঁট কাটা মতো হয় এই পটাও সিনড্রোমের দ্বারা। চলে আসো পরের কোশ্চেন, পাকস্থলীর অর্ধপাচিত খাদ্যবস্তুকে কি বলে? তো পাকস্থলীর অর্ধপাচিত খাদ্যবস্তুকে বলা হয় কাইম। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। বাকি যেগুলো আছে রেনিন, অ্যামাইলেজ এন্ড পেপসিন, তিনটেই হলো উৎসেচক, এনজাইম। তবে রেনিন নামক একটা হরমোনও কিন্তু নিঃসৃত হয়। চলে আসো পরের কোশ্চেন, বাংলায় কৃষক
প্রজা পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো বাংলা কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন এ কে ফজলুল হক, অপশন বি এর সঠিক অ্যান্সার। জাস্ট অনলাইনের ফরম্যাটে কোশ্চেনটা মাথায় রাখবে। পরের কোশ্চেনে চলে আসুন, নিম্নলিখিত কোন সম্রাট দু আফশা শি আফশা চালু করেছিলেন? তো দু আফশা এবং শি আফশা চালু করেন কে? জাহাঙ্গীর, মুঘল সম্রাট জাহাঙ্গীর চালু করেছিলেন, অপশন বি এর সঠিক অ্যান্সার। জাহাঙ্গীর থেকে আরো কিছু ফ্যাক্ট রিলেট করাবো যেগুলো বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে। জাহাঙ্গীরের অরিজিনাল নাম কি? জাহাঙ্গীরের আসল নাম হলো সেলিম। জাহাঙ্গীর থেকে আরেকটা কোশ্চেন যেটা দেয় যে জাহাঙ্গীর কততম শিখ গুরুকে হত্যা করেছিলেন? পঞ্চম শিখ গুরু, ফিফথ শিখ গুরুকে জাহাঙ্গীর হত্যা করেছিলেন। তার নাম কি? তার নাম হলো গুরু অর্জুন দেব। গুরু অর্জুন দেবকে হত্যা করেন কে? হত্যা করেন জাহাঙ্গীর। এছাড়া এখান থেকে কোশ্চেন দেবে যে জাহাঙ্গীর থেকে, যে জাহাঙ্গীরের টাইমে ইংরেজ বলতে ইংল্যান্ড মানে ইংলিশ ব্রিটিশ যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ফার্স্ট অ্যাম্বাসাডার ভারতে এসেছিলেন। তো ইংল্যান্ডস ফার্স্ট অ্যাম্বাসাডার, কোশ্চেন দেবে যে ইংল্যান্ডস ফার্স্ট অ্যাম্বাসাডার তার নাম কি? ক্যাপ্টেন হকিন্স। ক্যাপ্টেন হকিন্স। তো ইংল্যান্ড ফার্স্ট অ্যাম্বাসাডার ক্যাপ্টেন হকিন্স কবে ভারতে আসেন? ভারতে আসেন 1608 সালে। এনার দরবারে এসেছিলেন, অর্থাৎ জাহাঙ্গীরের দরবারে এসেছিলেন। এবং এর পরবর্তীতে জাহাঙ্গীরের দরবারে 1615 সালে আসেন কে? আসেন টমাস রো। তো কোশ্চেন দেয় যে টমাস রো কার আমলে ভারতে আসেন? তো মাথায় রাখবে জাহাঙ্গীরের আমলে ভারতে আসেন এবং টমাস রো ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করার জন্য, ইস্ট ইন্ডিয়া কোম্পানির ফার্স্ট ফ্যাক্টরি গঠন করার জন্য জাহাঙ্গীরের কাছ থেকে ফরমান জারি করেছিলেন। জাহাঙ্গীর থেকে আরো একটা ফ্যাক্ট রিলেট করো, কোশ্চেন দেবে যে ভারতের প্রথম হোয়াইট মার্বেল দ্বারা তৈরি মকবরা। ভারতের প্রথম সাদা মার্বেল, হোয়াইট মার্বেল দ্বারা তৈরি, হোয়াইট মার্বেল দ্বারা তৈরি মকবরা কোনটা? তো ভারতের প্রথম হোয়াইট মার্বেল দ্বারা তৈরি মকবরা হলো ইকমত দৌলার মকবরা। ইকমত দৌলা এর মকবরা, ইকমত দৌলার মকবরা ভারতের প্রথম হোয়াইট মার্বেল দ্বারা তৈরি। এবং ইকমত দৌলা কে ছিলেন? ছিলেন জাহাঙ্গীরের বাবা। আর এখান থেকে আরেকটা কোশ্চেন যেটা দেয়, আরেকটা কোশ্চেন এখান থেকে রিলেট করাচ্ছি যে দুটো শিখ গুরু আছে যারা মুঘল সম্রাট দ্বারা হত্যা হয়েছিলেন। তো পঞ্চম শিখ গুরুকে হত্যা করেছিলেন জাহাঙ্গীর। আরেকজন ছিলেন নবম শিখ গুরু, নবম শিখ গুরু, তার নাম কি? তার নাম হলো গুরু তেগ বাহাদুর। গুরু তেগ বাহাদুর, গুরু তেগ বাহাদুর। এই নবম গুরু তেগ বাহাদুরকে কে হত্যা করেছিলেন? নবম গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিলেন ঔরঙ্গজেব। তো এই দুটো কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। ঔরঙ্গজেব হত্যা করেছিলেন নবম শিখ গুরু তেগ বাহাদুরকে, আর জাহাঙ্গীর হত্যা করেছিলেন পঞ্চম শিখ গুরু গুরু অর্জুন দেবকে। চলে আসো পরের কোশ্চেন, বাংলার কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিলেন? তো বাংলার কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন কে? দিব্যা এবং ভীম উভয়ই, অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো বাংলার কৈবর্ত বিদ্রোহ বা কৈবর্ত বিদ্রোহকে বলা হয় কি? বারেন্দ্র বিদ্রোহ। তো বাংলার কৈবর্ত বিদ্রোহ অর্থাৎ বারেন্দ্র বিদ্রোহ শুরু হয়েছিল পাল রাজা দ্বিতীয় মহিপালের সময়। এই বিদ্রোহের নেতা দিব্যা, বা একে অনেক সময় অনেক কোশ্চেনে তোমরা দেখবে বা অনেক বইতে দেখবে দিব্যক লেখা আছে। তো দিব্যা বা দিব্যক এবং তার ভাইপো ভীম উভয় কিন্তু এই কৈবর্ত বিদ্রোহের নেতা ছিল। চলে আসো পরের কোশ্চেন, জগৎ শেঠের আসল নাম কি? তো জগৎ শেঠের আসল নাম ছিল ফটিক চাঁদ, অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। অষ্টাদশ শতাব্দীর প্রথম দিকে মুঘল সম্রাট ফটিক চাঁদকে জগৎ শেঠ অর্থাৎ বিশ্বের ব্যাংকার, জগৎ শেঠ মানে কি? বিশ্বের ব্যাংকার, বিশ্বের
বিশ্বের ব্যাংকার উপাধি দিয়েছিলেন? কাকে দিয়েছিলেন? ফটিক চাঁদকে। চলে আসো পরের কোশ্চেন, গান্ধী আরউইন চুক্তির সঙ্গে নিম্নলিখিত কোন আন্দোলন যুক্ত? তো গান্ধী আরউইন চুক্তির সাথে তার আগে জেনে নাও যে কোন আন্দোলন কোন টাইমে হয়েছিল। তো অসহযোগ আন্দোলন হয়েছিল। অসহযোগ আন্দোলনের স্টার্টিং হয়েছিল, এর শুরু আর শেষ দুটোই মাথায় রাখতে হবে। তো এর শুরু হয়েছিল, এক্সাক্ট ডেট মাথায় রাখবে, 1 আগস্ট 1920 সালে শুরু হয়। আর এই অসহযোগ আন্দোলনকে প্রত্যাহার করে নেয় গান্ধীজি কবে? চৌরি চৌরা ঘটনার পরে। চৌরি চৌরা ঘটনা কবে হয়েছিল? 4 ফেব্রুয়ারি। তো চৌরি চৌরা ঘটনার পরে 11 ফেব্রুয়ারি 1922 সালে এই অসহযোগ আন্দোলনকে প্রত্যাহার করে নেওয়া হয়, শেষ হয়ে যায়। আইন অমান্য আন্দোলন শুরু হয় কবে? আইন অমান্য আন্দোলন শুরু হয় 1930 সালে। ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়, এটারও এক্সাক্ট ডেট মাথায় রাখবে, ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় 8 আগস্ট 1942 সালে। আর রাওলাট সত্যাগ্রহ, এটা হয়েছিল কবে? রাওলাট সত্যাগ্রহ হয়েছিল 1919 সালে, রাওলাট সত্যাগ্রহ হয়। গান্ধী আরউইন চুক্তি কবে হয়? গান্ধী আরউইন চুক্তি হয় 1931 সালে, গান্ধী আরউইন চুক্তি হয়। তাহলে দেখো এই 1931-এর পাশাপাশি কোন সালটা আছে অপশানে? আছে আইন অমান্য আন্দোলন। তো আইন অমান্য আন্দোলন কিন্তু গান্ধী আরউইন চুক্তির সাথে কিন্তু যুক্ত। অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার। তো 1931 সালে গান্ধীজি এবং লর্ড আরউইনের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যেটা গান্ধী আরউইন প্যাক্ট নামে পরিচিত। এই চুক্তি অনুযায়ী গান্ধীজি আইন অমান্য আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিলেন এবং দ্বিতীয় গোলটেবিল বৈঠকে তিনি যোগ দেওয়ার জন্য রাজি হয়েছিলেন। কংগ্রেস মাথায় রাখবে, কংগ্রেস কংগ্রেস শুধুমাত্র অনলি সেকেন্ড রাউন্ড টেবিল, দ্বিতীয় গোল টেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিল। দ্বিতীয় গোল টেবিল, প্রথম গোল টেবিল বৈঠকে অংশগ্রহণ করেনি এবং তৃতীয় গোল টেবিল বৈঠকে কিন্তু অংশগ্রহণ করেনি। কংগ্রেস শুধুমাত্র দ্বিতীয় গোল টেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিল। চলে আসো পরের কোশ্চেন, জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? তো জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ছিলেন বদরুদ্দিন তায়েবজি। অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার হবে। তো জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয় কবে? ইস্টাবলিশ হয় কবে? তো এক্সাক্ট সালটা মাথায় রাখবে। প্রতিষ্ঠা হয় 1885 সালে। কে প্রতিষ্ঠা করেন? অ্যালান অক্টাভিয়ান হিউম জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা করেন। কোশ্চেন দেবে, জাতীয় কংগ্রেসের ফার্স্ট সেশন, প্রথম অধিবেশন, ফার্স্ট সেশন হয় কোথায়? তো প্রথম অধিবেশন হয় বোম্বে। হওয়ার কথা কোথায় ছিল? হওয়ার কথা ছিল পুনেতে, কিন্তু ফার্স্ট সেশন আয়োজন হয়েছিল বোম্বে, কারণ পুনেতে সেই টাইমে প্লেগ ছড়িয়ে গিয়েছিল, সেই কারণে কিন্তু জায়গা স্থানান্তর করা হয়েছিল, জায়গা চেঞ্জ করা হয়েছিল। কোশ্চেন যদি টাফ করে এখান থেকে আরো ডিপলি জিজ্ঞেস করবে যে বোম্বের কোথায় ফার্স্ট সেশনের আয়োজন করা হয়? তো বোম্বের গোকুল দাস, বোম্বের গোকুল দাস, গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ, গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে প্রথম অধিবেশনের কিন্তু আয়োজন করা হয়। এবং ফার্স্ট অধিবেশনে সভাপতিত্ব কে করেছিলেন? প্রেসিডেন্ট কে ছিলেন? ফার্স্ট অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি। কে? উমেশ চন্দ্র ব্যানার্জি। এখান থেকে কোশ্চেন দেবে যে ফার্স্ট ইংরেজ, ফার্স্ট মুসলিম তো কোশ্চেনেই ছিল বদরুদ্দিন তায়েবজি। বদরুদ্দিন তায়েবজি ইনি ফার্স্ট সেকেন্ড থার্ড সেশনে, মানে 86 87 1887 সেশনে বদরুদ্দিন তায়েবজি হয়েছিলেন। এবং এর পরবর্তী 1888 অর্থাৎ যে সেশন, ফোর্থ সেশনে ফার্স্ট ইংরেজ হিসাবে সভাপতিত্ব করেন কে? তার নাম হলো জর্জ ইউল। তো কোশ্চেন দেয় যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি কে ছিলেন? ইংরেজ সভাপতি ছিলেন জর্জ ইউল। কত সালে হয়েছিলেন? 1888 সালে তিনি সভাপতিত্ব করেছিলেন। এখান থেকে কোশ্চেন দেবে যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ফার্স্ট মহিলা, ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট কে ছিলেন? ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট ছিলেন অ্যানি বেসান্ট। ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট কে ছিলেন? ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট ছিলেন অ্যানি বেসান্ট। অ্যানি বেসান্ট কবে সভাপতিত্ব করেন? 1917 সালে সভাপতিত্ব করেন। এবং ইনি কোন অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন? কলকাতা অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যেটা ভুল করে
সেটা হলো এখান থেকে যখন কোশ্চেনটা দেবে যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ফার্স্ট ইন্ডিয়ান ফিমেল প্রেসিডেন্ট, প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট কে ছিলেন? তো প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট ছিলেন সরোজিনী নাইডু। সরোজিনী কে ছিলেন? সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু কবে সভাপতিত্ব করেছিলেন? 1925 সালে সভাপতিত্ব করেছিলেন। কোন অধিবেশনে তিনি সভাপতিত্ব করেন? কানপুর অধিবেশনে তিনি সভাপতিত্ব করেছিলেন। এছাড়া এখান থেকে আরো একটা কোশ্চেন তোমাদের রিলেট করাবো, সেটা হলো যে ইয়াংগেস্ট প্রেসিডেন্ট কে ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে? তো ইয়াংগেস্ট প্রেসিডেন্ট ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। মৌলানা আবুল কালাম আজাদ। মৌলানা আবুল কালাম আজাদ ছিলেন ইয়াংগেস্ট প্রেসিডেন্ট, এবং ইনি 1940 থেকে 1940 থেকে মানে সব থেকে লংগেস্ট টাইম ধরে পরপর 6 বছর ধরে, টানা 6 বছর ধরে তিনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতিত্ব করেছেন। চলে আসো পরের কোশ্চেন, দাচিগ্রাম স্যাংচুয়ারি কোথায় অবস্থিত? তো দাচিগ্রাম স্যাংচুয়ারি এটা অবস্থিত জম্মু অ্যান্ড কাশ্মীরে। অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তামিলনাড়ুর ন্যাশনাল পার্ক কি? মাথায় রাখবে আন্নামালাই। আন্নামালাই টাইগার রিজার্ভ। আন্নামালাই টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত? অবস্থিত তামিলনাড়ুতে। উত্তরপ্রদেশে দুধওয়া ন্যাশনাল পার্ক, উত্তরপ্রদেশ থেকে অনেকগুলো ন্যাশনাল পার্ক আছে। দুধওয়া ন্যাশনাল পার্ক, নবাবগঞ্জ বার্ড স্যাংচুয়ারি, রানীপুর যেটা ছিল 53rd টাইগার রিজার্ভ, 53তম টাইগার রিজার্ভ। উত্তরাখণ্ড থেকে রিলেট করো জিম করবেট। যদি কোশ্চেন দেয় যে ফার্স্ট টাইগার রিজার্ভ অফ ইন্ডিয়া, তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে জিম করবেট। বা যদি কোশ্চেন দেয় যে ফার্স্ট ন্যাশনাল পার্ক, তো এখান থেকে দুটো হলো। যদি কোশ্চেন দেয় যে ফার্স্ট ন্যাশনাল পার্ক অফ ইন্ডিয়া, তো অ্যান্সার হবে জিম করবেট। যদি কোশ্চেন দেয় যে ফার্স্ট টাইগার রিজার্ভ অফ ইন্ডিয়া, ফার্স্ট টাইগার রিজার্ভ অফ ইন্ডিয়া, তো অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে জিম করবেট। জিম করবেটের আগের নাম কি ছিল? জিম করবেটের আগের নাম ছিল হেইলি ন্যাশনাল পার্ক, এবং এর স্থাপন হয় 1936 সালে। এছাড়া উত্তরাখণ্ডের আরো যে ন্যাশনাল পার্কগুলো আছে তার মধ্যে একটা রিলেট করো রাজাজি ন্যাশনাল পার্ক। কোশ্চেনটা কিন্তু এক্সামে দিয়েছিল। রাজাজি ন্যাশনাল পার্ক কোথায়, কোন স্টেটে অবস্থিত? তো উত্তরাখণ্ডে অবস্থিত রাজাজি ন্যাশনাল পার্ক। আরেকটা হলো নন্দা দেবী। চলে আসো পরবর্তী কোশ্চেনে, নারোরা অ্যাটমিক পাওয়ার স্টেশন কোথায় অবস্থিত? তো নারোরা অ্যাটমিক পাওয়ার স্টেশন এটা অবস্থিত উত্তরপ্রদেশে। অপশন ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো এখান থেকে পাওয়ার স্টেশন, অ্যাটমিক পাওয়ার স্টেশনে কোশ্চেন যেহেতু এসছে, এখান থেকে কোশ্চেন যেটা দেবে যে ভারতের সব থেকে পুরানো বা ভারতের প্রথম ইন্ডিয়াস ওল্ডেস্ট নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোথায় অবস্থিত? ইন্ডিয়াস ওল্ডেস্ট নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট অবস্থিত তারাপুরে। তারাপুর কোথায়? তারাপুর মহারাষ্ট্রে অবস্থিত। কবে? যেহেতু ওল্ডেস্ট, তো ফার্স্ট ওল্ডেস্ট এবং ভারতের প্রথম, তো সেই কারণে সালটা মাথায় রাখবে। কবে স্থাপন হয়েছিল? 1969 সালে স্থাপন হয়েছিল। এখান থেকে কিছু ইম্পর্টেন্ট তোমাদের পাওয়ার স্টেশন রিলেট করে রাজস্থানে আছে কি? রাওয়াত ভাটা অ্যাটমিক পাওয়ার স্টেশন কোথায় অবস্থিত? রাজস্থানে অবস্থিত। গুজরাট থেকে রিলেট করো, গুজরাটে অবস্থিত কাকরাপার অ্যাটমিক পাওয়ার স্টেশন কোথায় অবস্থিত? গুজরাটে অবস্থিত। আর তামিলনাড়ু থেকে রিলেট করো দুটো, একটা হলো কালপাক্কাম,
কালপাক্কাম, আর একটা হলো কুদানকুলাম। কুদান কালপাক্কাম অ্যান্ড কুদানকুলাম কোথায় অবস্থিত? অবস্থিত তামিলনাড়ুতে। আর কর্ণাটকে কর্ণাটকে অবস্থিত কি? কাইগা। কাইগা অবস্থিত কর্ণাটকে। চলে আসো পরের কোশ্চেন। নর্থ ইস্টার্ন রেলওয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত? তো তার আগে যে ভারতের, আচ্ছা এখান থেকে কোশ্চেন এইভাবে দিতে পারে যে ভারতে টোটাল ভারতে টোটাল রেলওয়ে জোন কটা? ভারতে টোটাল রেলওয়ে জোন কটা? তো ভারতের টোটাল রেলওয়ে জোনের সংখ্যা হলো 18টা। তার মধ্যে নর্থ ইস্টার্ন রেলওয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত? তো নর্থ ইস্টার্ন রেলওয়ের সদর দপ্তর অবস্থিত গোরখপুর, অপশন নাম্বার ডি এর সঠিক অ্যান্সার। তো এই 18টা জোন কোথায় কোথায় অবস্থিত, বা এই জোনগুলোকে মানে কোনটাকে নর্দার্ন রেলওয়ে, কোনটাকে ইস্টার্ন রেলওয়ে, কোনটাকে সাউথ ইস্টার্ন রেলওয়ে, কোনটাকে নর্থ ইস্টার্ন, কোনটাকে ইস্ট কোস্টাল রেলওয়ে, এগুলো বলা হয়, এগুলো কিন্তু তোমাদের জানতে হবে, অর্থাৎ এই 18টা জোনের নাম জানতে হবে। তার জন্য কিন্তু এখানে আমি ম্যাপ আকারে বোঝাবো, তাহলে সহজে তোমাদের কিন্তু জিনিসটা ক্লিয়ার হবে। তো ফার্স্টে ম্যাপের ওপরে থাকে কি? নর্থ। তো নর্থ ইস্টার্ন এটা কি? এটা হবে নর্থ ইস্টার্ন, শর্টে লিখছি NE। তো নর্থ ইস্টার্ন, সরি, নর্দার্ন রেলওয়ে। নর্দার্ন রেলওয়ের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? নর্দার্ন রেলওয়ের হেডকোয়ার্টার অবস্থিত দিল্লিতে। নর্থের নিচে কি থাকে? একদম নিচে থাকে সাউথ। একদম ম্যাপের সাহায্যে বোঝো। তো সাউথ মানে কি? সাউদার্ন রেলওয়ে। তো সাউদার্ন রেলওয়ের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? সাউদার্ন রেলওয়ের হেডকোয়ার্টার অবস্থিত চেন্নাইতে। চেন্নাইতে অবস্থিত সাউদার্ন রেলওয়ের হেডকোয়ার্টার। ডান সাইডে কি থাকে? ডান সাইডে থাকে ইস্ট, অর্থাৎ ইস্টার্ন রেলওয়ে। ইস্টার্ন রেলওয়ের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ইস্টার্ন রেলওয়ের হেডকোয়ার্টার অবস্থিত কলকাতাতে। ইস্টার্ন রেলওয়ের হেডকোয়ার্টার অবস্থিত। আর বাম সাইডে থাকে কি? ওয়েস্ট। তো ওয়েস্টার্ন ওয়েস্টার্ন রেলওয়ে। তো ওয়েস্টার্ন রেলওয়ের হেডকোয়ার্টার কোথায়? ওয়েস্টার্ন রেলওয়ের হেডকোয়ার্টার অবস্থিত মুম্বাই। মুম্বাইয়ের কোথায়? এক্সাক্ট জায়গা মাথায় রাখতে হবে, মুম্বাইয়ের চার্চ গেট। মুম্বাইয়ের চার্চ গেট। এবার এই ইস্ট, ওয়েস্ট, নর্থ আর সাউথ মিলিত হচ্ছে কোথায়? মিলিত হচ্ছে এই পজিশন। তো একে কি বলা হবে? একে বলা হবে সেন্ট্রাল রেলওয়ে। তাই একে আমি কি বলছি? CR। এবং এই সেন্ট্রাল রেলওয়ের সেন্ট্রাল রেলওয়ের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? সেন্ট্রাল রেলওয়ের হেডকোয়ার্টারও কিন্তু মুম্বাইতে অবস্থিত। এই কারণে বললাম যে ওয়েস্টার্ন রেলওয়ের যে জায়গাটা, যে হেডকোয়ার্টার, সেটার এক্সাক্ট জায়গা তোমাদের মাথায় রাখতে হবে। ওয়েস্টার্ন রেলওয়ে এবং সেন্ট্রাল রেলওয়ে দুটোরই হেডকোয়ার্টার মুম্বাইতে অবস্থিত। তো ওয়েস্টার্ন রেলওয়ে অবস্থিত মুম্বাইয়ের চার্চ গেট, আর সেন্ট্রাল রেলওয়ে অবস্থিত মুম্বাই CST, মুম্বাই ছত্রপতি শিবাজি টার্মিনাসে অবস্থিত সেন্ট্রাল রেলওয়ের হেডকোয়ার্টার। এবার এখান থেকে ভালোভাবে খেয়াল করো। এবার এখানে আমি রিলেট করাচ্ছি তোমাদের নর্থ ইস্ট, সাউথ ইস্ট, নর্থ ইস্ট, সাউথ ইস্ট, এদিকে সাউথ ওয়েস্ট আর নর্থ ওয়েস্ট। তো ফার্স্টে আসো নর্থ ইস্ট। তো নর্থ, ফর ইস্ট রেলওয়ে। নর্থ ইস্টার্ন রেলওয়ে হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? নর্থ ইস্টার্ন রেলওয়ে হেডকোয়ার্টার অবস্থিত গোরখপুর। কোথায় অবস্থিত? গোরখপুরে অবস্থিত। চলে আসো এদিকে সাউথ ইস্টার্ন রেলওয়ে। তো সাউথ ইস্টার্ন রেলওয়ের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? সাউথ ইস্টার্ন রেলওয়ের হেডকোয়ার্টারও কিন্তু কলকাতাতে অবস্থিত। তাহলে কলকাতাতে দুটো হেডকোয়ার্টার আছে, একটা ইস্টার্ন রেলওয়ে আর একটা সাউথ ইস্টার্ন রেলওয়ে। এর পাশাপাশি কলকাতাতে আরেকটা জিনিস আছে, সেটা হলো কলকাতা মেট্রো। কলকাতা মেট্রো। তাহলে কলকাতাতে তিনটে রেলের হেডকোয়ার্টার আছে, একটা কলকাতা মেট্রোর হেডকোয়ার্টার, একটা ইস্টার্ন রেলের হেডকোয়ার্টার আর একটা সাউথ ইস্টার্ন রেলওয়ের হেডকোয়ার্টার। কলকাতা মেট্রোটাই কিন্তু একমাত্র সরকারি মেট্রো, বাদ বাকি ভারতে যেখানেই মেট্রো চলুক না কেন সবকিছু কিন্তু, সবকটা মেট্রো কিন্তু বেসরকারির আন্ডারে। এবার এখান থেকে রিলেট করো সাউথ ওয়েস্টার্ন, সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে, সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে। তো সাউথ ওয়েস্টার্ন রেলওয়ের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ম্যাপের সাহায্যে তোমরা বোঝো, তোমাদের কিন্তু বারবার বলেছিলাম যে ম্যাপটা তোমাদের ফাঁকা টাইমে দেখতে। তো এখানে তোমরা রিলেট করতে পারবে, এইদিকে উপরে আছে মুম্বাই, ডান দিকে আছে চেন্নাই। তাহলে এই কোনা বরাবর কোন স্টেট আসছে? কোনা বরাবর আসছে কর্ণাটক। তো কর্ণাটকে আছে সাউথ ইস্টার্ন রেলওয়ে হেডকোয়ার্টার।
কোথায় আছে? কর্ণাটকের হুবলি। কর্ণাটকের হুবলিতে আছে সাউথ ওয়েস্টার্ন রেলওয়ের হেডকোয়ার্টার। আর এটা কি? এটা হলো নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে। তো নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে, এখানে ওপরে আছে দিল্লি, মানে নর্দার্নে আছে দিল্লি, ওয়েস্টার্নে আছে মুম্বাই, তাহলে কোনাকুনি কোন স্টেট আসতে পারে? কোনাকুনি আসতে পারে রাজস্থান। তো রাজস্থানে আছে নর্থ ওয়েস্টার্ন রেলওয়ের হেডকোয়ার্টার। রাজস্থানের কোথায়? রাজস্থানের জয়পুর। রাজস্থানের জয়পুরে নর্থ ওয়েস্টার্ন রেলওয়ের হেডকোয়ার্টার অবস্থিত। এবার এখানে দেখো, এই যে নর্দার্ন, সাউদার্ন, ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন, এই যে রেলওয়ের হেডকোয়ার্টারগুলো এখান থেকে তোমাদের দেখালাম, এদের ঠিক মিডিলে করে আরেকটা হেডকোয়ার্টার আছে। অর্থাৎ মিডিল হলে কি হবে? মিডিল হবে হলে নর্থ সেন্ট্রাল রেলওয়ে। তো নর্থ সেন্ট্রাল রেলওয়ের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশের এলাহাবাদ। উত্তরপ্রদেশের এলাহাবাদে অবস্থিত। এখানে সাউদার্ন রেলওয়ে এবং সেন্ট্রাল রেলওয়ের মিডিলে আরেকটা হেডকোয়ার্টার আছে, সেটা কি? সেটা হলো সাউথ সেন্ট্রাল রেলওয়ে। সাউথ সেন্ট্রাল রেলওয়ের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? সেকেন্দ্রাবাদ। সেকেন্দ্রাবাদে অবস্থিত। একইভাবে ইস্টার্ন রেলওয়ে এবং সেন্ট্রাল রেলওয়ের মিডিলে কিন্তু আরেকটা হেডকোয়ার্টার আছে, সেটা কোথায় অবস্থিত? বিহারে অবস্থিত। বিহারের কোথায়? হাজিপুর। হাজিপুর বিহারে অবস্থিত। আর সেন্ট্রাল রেলওয়ে এবং ওয়েস্টার্ন রেলওয়ের মাঝখানে আরেকটা হেডকোয়ার্টার আছে, যাকে বলা হয়, আচ্ছা এখানে এটাকে বলা হয় ইস্ট সেন্ট্রাল রেলওয়ে, আর এটাকে বলবো ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে। তো ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? মধ্য মধ্যপ্রদেশের জব্বলপুর। মধ্যপ্রদেশের জব্বলপুরে অবস্থিত ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ের হেডকোয়ার্টার। তাহলে এখান থেকে দেখো কতগুলো হয়ে গেছে? চারটের দিকে চারটে, চারটে আটটা, আটটা আর চারটে মিডিল, 8 আর 4 12টা, 12 আর এখানে একটা 13টা। এবার এখান থেকে দেখো যে এই সাউথ ইস্টার্ন রেলওয়ে, এই সাউথ ইস্টার্ন রেলওয়ের মিডিলেও কিন্তু আরেকটা হেডকোয়ার্টার আছে, সেটা কে বলা হয় কি? সাউথ ইস্টার্ন সেন্ট্রাল রেলওয়ে, SECR। তো এই সাউথ ইস্টার্ন সেন্ট্রাল রেলওয়ে হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ছত্তিশগড়ের বিলাসপুরে অবস্থিত। তাহলে 13 আর একটা হয়ে গেল কটা? আর একটা হয়ে গেল 14। চারদিকে চারটে, 8টা, আর কোনাকুনি মানে নর্থ ওয়েস্ট, নর্থ ইস্ট, সাউথ ওয়েস্ট, তাহলে চারটে হলো। 4 4 8টা হলো। মিডিলে চারটে, 8 আর 4 12টা, 12টার আর এখানে এই সেন্ট্রাল রেলওয়ে 12টা আর একে 13টা, 13টা আর কলকাতা মেট্রো 14টা, 14টা আর বিলাসপুর হলো 15টা। আর তিনটে আছে, তিনটে দেখো কোস্টাল রেলওয়ে, তিনটের মধ্যে দুটো কোস্টাল রেলওয়ে, একটা কোস্টাল রেলওয়ে হলো সাউথ কোস্টাল রেলওয়ে, SCOR, সাউথ কোস্টাল রেলওয়ে। কোথায় অবস্থিত? বিশাখাপত্তনম। বিশাখাপত্তনমে অবস্থিত। আরেকটা আছে ইস্ট কোস্টাল রেলওয়ে, ECOR, ইস্ট কোস্টাল রেলওয়ে। এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এর হেডকোয়ার্টার অবস্থিত ভুবনেশ্বরে অবস্থিত। আর এদিকে আর একটা রেল চলে, তার হেডকোয়ার্টার কি? সেটাকে বলা হয় নর্থ ইস্ট সাইডে, উত্তর পূর্ব সাইডে নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার রেলওয়ে। এই নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার রেলওয়ের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এর হেডকোয়ার্টার অবস্থিত মালিগাঁও। এর হেডকোয়ার্টার অবস্থিত মালিগাঁও কোথায়? মালিগাঁও আসামের গুয়াহাটিতে অবস্থিত। কোথায় অবস্থিত? আসামের গুয়াহাটিতে অবস্থিত। তো এই হলো টোটাল 18টা রেলওয়ে জোন। এই 18টা রেলওয়ে জোন কোথায় কোনটা অবস্থিত, এক্সামে কিন্তু অবশ্যই এখান থেকে কোশ্চেন থাকবে। কোশ্চেনগুলো কিন্তু মাথায় রাখবে এবং বাড়িতে এইভাবে কিন্তু প্র্যাকটিস করবে। চলে আসো পরের কোশ্চেন। আর ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ক্লাসটাকে লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে ক্লাসটা শেয়ার করবে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। চলে আসো পরের কোশ্চেন। কোন সালকে ইয়ার অফ স্মল ডিভাইড বলা হয়? তো ইয়ার অফ স্মল ডিভাইড বলা হয় 1951 সালকে। অপশন ডি এর সঠিক অ্যান্সার হবে। কেন? কারণ এই 1951 সালে জনগণনা যখন হয়েছিল, সেই জনগণনার মাধ্যমে দেখা গিয়েছিল যে এর আগের জনগণনায় 1.33% জনসংখ্যা বৃদ্ধির হার ছিল, কিন্তু সেখান থেকে কমে
1951 সালে সেটা হয়েছে 1.25%। তো এটাকেই বলা হয় ইয়ার অফ স্মল ডিভাইড। আর যদি কোশ্চেন দেয় এখান থেকে যে ইয়ার অফ গ্রেট ডিভাইড, ইয়ার অফ গ্রেট ডিভাইড বলা হয় কোন সালকে? বলা হয় 1921 সাল, কারণ এই সময় জনসংখ্যার হার কিন্তু বৃদ্ধি পেয়েছিল। চলে আসো পরের কোশ্চেন, পিচাভারাম ম্যানগ্রোভ অরণ্যটা কোথায় দেখতে পাওয়া যায়? তো পিচাভারাম ম্যানগ্রোভ অরণ্য এটা দেখতে পাওয়া যায় তামিলনাড়ুতে। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এই পিচাভারাম ম্যানগ্রোভ অরণ্য এটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম। এটা কি? এটা হলো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোনটা? পিচাভারাম ম্যানগ্রোভ অরণ্য। আর যদি কোশ্চেন দেয় যে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোনটা? পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য হলো সুন্দরবন, যার 70% কিন্তু বাংলাদেশের আন্ডারে রয়েছে। চলে আসো পরের কোশ্চেন এবং আজকে ক্লাসের লাস্ট কোশ্চেন, অর্থনীতির পরিভাষায় স্ট্যাগফ্লেশন বলতে কি বোঝানো হয়েছে? তো স্ট্যাগফ্লেশন বলতে বোঝানো হয় মন্দার সাথে মুদ্রাস্ফীতি। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো আজকে ক্লাসে এই 20টা কোশ্চেন রাখা হয়েছিল, আশা করি প্রত্যেকটা কোশ্চেন তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি কোথাও কোনো কোশ্চেনে ডাউট থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ক্লাস ভালো লাগলে ক্লাসটাকে অবশ্যই লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকে ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।